নমস্কার, আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আমি সায়ন্তন রয়েছি আপনাদের সাথে। আমাদের চ্যানেলের সমস্ত গল্প শুনতে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। নমস্কার, আমি সায়ন্তন, আপনারা শুনছেন ফ্রিকি ফ্রাইডে স্টোরিজ। আজ ফ্রিকি ফ্রাইডে স্টোরিজে আপনার জন্য রয়েছে ইশিকা হাজরার কলম থেকে একটি তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন গল্প, মৃত্যু ফাঁদ। আজকের গল্প পাঠে রয়েছে আর্য, গল্পের সূত্রধার আমি সায়ন্তন। শুনতে থাকুন আজকের বিশেষ নিবেদন, সুলেখিকা ইশিকা হাজরার কলম থেকে মৃত্যু ফাঁদ। এই নিন প্রসাদ। এই যে বিভূতি, তুমিও নাও। কিশোরীর বাড়িয়ে দেওয়া লাড্ডু খেতে খেতে বললাম, তা কোথায় গণেশ পুজো ছিল? বাড়িতে নাকি? আরে না না, বাড়িতে পুজো থাকলে তো তোমাদের অবশ্যই বলতাম। আসলে গতকাল আমার এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে গণেশ পুজোর আমন্ত্রণে গিয়েছিলাম। যদিও ওনাদের সাথে সেরকম যোগাযোগ ছিল না, কিন্তু গত বছর একটা অনুষ্ঠানে গিয়ে ওনাদের সাথে আত্মীয়তা আবার ঘনিষ্ঠ হয়ে উঠেছিল। তাই এবার ওনাদের বাড়ির প্রতিষ্ঠিত গণেশ পুজো উপলক্ষে আমাদের নিমন্ত্রণ করেছিলেন। বললে বিশ্বাস করবে না, ওদের বাড়ির প্রতিষ্ঠিত গণেশ ঠাকুরের উচ্চতা নয় করেও আমার সমান তো হয়েই যাবে। অমন শুভ্র মূর্তি দেখলে মনে আপনা আপনি ভক্তি জাগে। হলুদ বস্ত্রে, চতুর্হস্তে, সুর মুখে হাসি ফুটিয়ে, পায়ের কাছে ছোট্ট ইঁদুর বাহন নিয়ে নিজের পবিত্রতার আধিপত্য বিস্তার করে দিচ্ছিলেন সকলের মধ্যে। আমি যে ওনার মূর্তির সামনে শান্ত মনে কতক্ষণ বসেছিলাম তার খেয়ালই নেই। ওনাদের বাড়ি থেকে ফেরার সময় পিসিমাই আমার বাড়ির সকলের জন্য আলাদাভাবে এই প্রসাদ পাঠিয়ে দিয়েছিলেন। তাই ওই একটু ঠাকুরের প্রসাদ আপনাদের জন্যও আনলাম। ও আচ্ছা, তাই বলো। তা ওনাদের বাড়ির প্রতিষ্ঠিত ঠাকুর মানে প্রতি বছরই তো গণেশ চতুর্থীতে বেশ বড় করেই পুজো হয়। হ্যাঁ, প্রতি বছরই বেশ বড় করে পুজো হয়, কিন্তু আমি এই প্রথমবারই ওনাদের বাড়ি গেলাম পুজো উপলক্ষে। তবে যাই বলো, খাওয়া দাওয়াটা বেশ জমিয়ে হয়েছে ওনাদের বাড়ি। আহ, কি স্বাদ সেই খাবারের, এখনো যেন মুখে লেগে আছে। এই হচ্ছে কিশোরীর এক বদগুণ, কথায় কথায় কেবল খাওয়া আর খাওয়া। কিন্তু তারানাথ এত কিছু কথার মাঝে থেকেও যেন নেই, কেমন একটা উদাস নয়নে চেয়ে রয়েছে শূন্য দৃষ্টিতে। সেই দৃষ্টির আড়ালে ওনার ভাবনার দল কত দূর দিগন্তে যে ছুটে চলেছে তার ধ্যান ধারণা করা আমাদের মতন সাধারণ মানুষের সাধ্য নয়। সত্যি, উনি যে মাঝে মাঝে ভাবনার কোন অতল সাগরে ডুব দেন তা উনিই একমাত্র জানেন। তবে যখন ভাবনার অতল গহ্বর থেকে আবার বাস্তবের মাটিতে ফিরে আসেন, তখন আমাদের জন্য নিয়ে আসেন ওনার অতীত জীবনের ঘটনাকে ঘিরে এক রাশ গল্পের সম্ভার। কিন্তু এই সময় ওনার এই অহেতুক উদাসীনতাকে দূর করবার জন্য আমি বললাম, কি ঠাকুরমশাই, আজ এত চুপচাপ যে? কিছু হয়েছে নাকি? আসার পর থেকে দেখছি কেমন চুপচাপ হয়ে বসে রয়েছেন। কিছু সমস্যা হলে বলতে পারেন। তারানাথ আমার কথা শুনে মৃদু শান্ত গলায় বলল, না না, সমস্যা সেরকম কিছু না। দেহে প্রাণ থাকলে তো সমস্যার সম্মুখীন হতেই হবে। তবে সেসব নিয়ে আমার অত চিন্তা ভাবনা নেই। সমস্যা থাকলে সমাধানও নিশ্চয়ই থাকবে। যদি সমাধান নাও থাকে তাহলে নিজেকেই সমাধান বের করে নিতে হবে। কিন্তু এই মুহূর্তে গণেশ ঠাকুরের নাম শুনে আমার বহু যুগ আগের একটা ঘটনা মনে পড়ে গেল। সেই ঘটনা আজও মনে পড়লে বুকের ভেতরটা কেমন যেন কেঁপে ওঠে। উফ, কি ভয়ানক ছিল সেই সময়টা। তাছাড়া ঘটনাটায় আমি একা নয়, আমার স্ত্রী মানে চারির মাও জড়িত ছিল। বলতে পারো ও জীবন মরণ নিয়ে টানাটানি চলছিল সেই সময়। এই বড় জমজমাট শহর কলকাতায় এত মানুষের ভিড়ের মাঝে থেকেও তখন আমি একলা। শুধু মধুসুন্দরী দেবীর কৃপা আমার উপর ছিল বলে সে যাত্রায় আমার স্ত্রীকে বাঁচাতে পেরেছিলাম, নইলে কি যে হতো। কথাগুলো বলে একটা দীর্ঘশ্বাস ফেললেন উনি। প্রবল বেদনার ছাপ ওনার চোখে মুখে স্পষ্ট হয়ে ফুটে উঠেছে। এর আগে ওনার স্ত্রীকে নিয়ে টুকটাক কথা বললেও আজ ওনার স্ত্রী সম্পর্কে বলতে গিয়ে ওনার চোখটা যে বারবার ঝাপসা হয়ে উঠছিল, আমি আর কিশোরী দুজনেই তা লক্ষ্য করলাম।
কিন্তু এই নিয়ে ওনাকে কোনো সান্ত্বনা দেওয়া ঠিক হবে না বলে আমি আর কিশোরী দুজনেই চুপ করে থাকা শ্রেয় মনে করলাম। তিনজনের একসাথে নিশ্চুপ হয়ে যাওয়াতে ঘরের ভিতরে এক অদ্ভুত নিস্তব্ধতা ছেয়ে গেল অল্পক্ষণের জন্য। কিছুক্ষণ পর তারানাথ নিজেকে খানিকটা ধাতস্থ করে পরিবেশটা স্বাভাবিক করতে বলল। দেখো দেখি আমার কাণ্ড কারখানা। সারা সপ্তাহের শেষে তোমরা কোথায় খোশ মেজাজে আমার এখানে একটু গল্প করতে আসো, আর সেখানে আমি কিনা না না এখন বাদ দাও সব কথা। তা কিশোরী, আমার পাসিং শোটা এনেছো তো, নাকি সেটাও পুজোর বাড়ির খাবার খেয়ে ভুলে বসে আছো? তারানাথের কথা শুনে কিশোরী নিজের জিভ কেটে পকেট থেকে পাসিং শোয়ের প্যাকেটটা তারানাথের সামনে বাড়িয়ে দিয়ে নাটকীয় ভঙ্গিতে বলল, আপনার কাছে আসবো অথচ এই জিনিসটা আনবো না, তা কি কখনো হতে পারে? আমরা বাবু এই ছোট্ট একটা পাসিং শোয়ের জন্য আপনার বলা খাসা গল্প থেকে নিজেদের কিছুতেই বঞ্চিত রাখতে পারি না। এই সিগারেট খেয়েই তো আপনার ভেতর থেকে এক এক করে যে গল্পের সম্ভার বেরিয়ে আসে, তা তো আমরা বেশ আয়েশ করেই শুনি। তারানাথ কিশোরীর কথা শুনে কেবল মাথা নাড়িয়ে হাসল, কিছু বলল না। তা আজ কি গল্প শোনাবেন? উফ, এই তোমার এক সমস্যা। গল্প নয়, বলো আমার জীবনের বাস্তব ঘটনা। একই কথা তোমাদের বারবার বলেও আমি বুঝিয়ে উঠতে পারি না, এ তো মহা মুশকিল। তারানাথের মেজাজ চটেছে দেখে আমি কথা ঘোরাতে বললাম, বেশ বেশ, আমাদের ভুল হয়ে গেছে, কিন্তু আপনি একটা কথা বলুন, আমাদের জীবনে ঘটে চলা ঘটনাগুলো তো এক প্রকার গল্পই। আমার কথা শেষ হতে না হতেই তারানাথ বলল, ভুল কিছু বলছো না হে তুমি। আমাদের বাস্তব জীবন থেকেই তো গল্পের সূচনা হয়, কিন্তু বাস্তব যতটা কঠিন হয়, যতটা সত্যি হয়, গল্প কিন্তু হয় না। গল্পে নিজের মতো করে বানিয়ে গুছিয়ে নিয়ে মিথ্যের আশ্রয় নেওয়া যায়, নিজের মনের মতো করে সাজিয়ে নিয়ে আনন্দ পাওয়া যায়। বাস্তবে কি আমরা যেমন চাই তেমন হয় বলো? হয় না। আমার জীবনে ঘটে যাওয়া এই ঘটনাগুলো যখন আমি তোমাদের বলি, তখন মাঝে মাঝে মনে হয় ওই সময় একটা ভুল পদক্ষেপে হয়তো আমার প্রাণটাই চলে যেত, কিন্তু ওই যে জন্ম মৃত্যু সবটাই ওনার হাতে। তাই এখনো পর্যন্ত তোমাদের মাঝে বসে দিব্যি ফুরফুরে মেজাজে গল্প করছি। ব্যাস, এবার একটু ফুরফুরে মেজাজে আপনার জীবনের একটা ঘটনার কথা বলুন তো দেখি। আর কিছুতেই তর সইছে না যে। কিশোরীর কথায় তারানাথ কয়েক মুহূর্ত আমাদের দিকে দৃষ্টিপাত করে শান্ত গলায় বললেন, দুজনের মনে যেটা চলছে সেটা মুখ ফুটে বলতে তোমাদের সমস্যা হচ্ছে নাকি? নাকি আমায় তখন অমন শান্ত হয়ে যেতে দেখে বলার সাহস পাচ্ছ না? তোমরা যে কিছুক্ষণ আগে বলা আমার স্ত্রীর সাথে ঘটা ঘটনাটা শোনার জন্য উৎসুক হয়ে বসে আছো, তা আমি বেশ ভালোই বুঝতে পারছি। তোমাদের চোখ মুখ দেখে তোমাদের মনের কথা বুঝতে আমার একটু অসুবিধা হয় না। তারানাথের এমন কথায় আমরা আর চমকে উঠি না। এসব বিষয় এখন আমাদের কাছে বড়ই স্বাভাবিক হয়ে উঠেছে। প্রথম প্রথম এসবে তাজ্জব হতাম বটে, কিন্তু এখন আর হই না। সামনে থাকা মানুষের ভাবভঙ্গি লক্ষ্য করে উনি যে কিভাবে এক নিমেষে তার মনের গোপন চিন্তা পড়ে ফেলেন, তা কেবলমাত্র উনিই জানেন। ওনার কথা শুনে কিশোরী ইতস্তত করে বলল, না মানে আপনি যদি বলতে না চান কোনো সমস্যা নেই, আমরা বরং অন্য বিষয় নিয়ে গল্প করি, কি বলো বিভূতি? হ্যাঁ হ্যাঁ, তাই হোক। কিশোরী নিজের বক্তব্যের মাঝে হঠাৎ আমার নাম জুড়ে দেওয়ায় আমি খানিক চমকেই উঠেছিলাম। তারপর ওর কথায় তাল মিলিয়ে জোর গলায় হ্যাঁ বললেও মনে মনে খুব করে চাইছিলাম তারানাথ যেন একটু আগে বলা ঘটনার কথাই আমাদের বলেন। সত্যি বলতে কি, তারানাথের মুখে ওনার স্ত্রী মানে বৌদিদিকে নিয়ে এরকম কথা আগে কখনোই শুনিনি। তাই বিষয়টা নিয়ে মনের মধ্যে একটু বেশি কৌতূহল হচ্ছিল বই কি, কিন্তু কাউকে অতীতের দুঃসময়ের কথা মনে করিয়ে দিয়ে তাদের অন্তরের মধ্যে আবার সেই একই দুঃখের সঞ্চার করা উচিত নয় ভেবেই আমরা দুজনে চুপ করে গেলাম। কিন্তু তারানাথ সেই নিস্তব্ধতাকে বেশিক্ষণ স্থায়ী হতে দিল না। নিজের ভরাট গলায় বলতে শুরু করলো, সেই সময় নিজেকে আরো উচ্চ দীক্ষায় দীক্ষিত করার জন্য এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছি। একজন ভালো সাধকের সন্ধান তখন খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অনেক গুরুর সৎসঙ্গ পেলেও, তন্ত্র সাধনা শিখলেও ঠিক সাধনার মতো সাধনা তখন আমার হয়ে ওঠেনি। তাই নিজেকে একজন উপযুক্ত সাধক হিসেবে গড়ে তোলার জন্য সাধকের সন্ধান করতে গিয়ে দেখা হয় বিষ্ণুর সাথে। তারানাথ এটুকু বলে থামতেই
কিশোরী মহা উৎসাহ নিয়ে জিজ্ঞাসা করল, বিষ্ণু, তা উনি আপনার উচ্চমার্গের সাধনা প্রক্রিয়ার গুরু নাকি? না না, আমি তো তোমাদের আগেই বলেছি, জীবনে অনেক সাধু সন্ন্যাসীদের সঙ্গ পেলেও উচ্চমার্গের সাধনা করার জন্য আমি তেমন গুরু পাইনি। তাছাড়া সেই ধরনের সাধনা আমার কপালেও ছিল না। তবে যেটুকু পেয়েছি সেটুকুই অনেক। যাই হোক, বিষ্ণুর কথা বলার আগে ওর সাথে কিভাবে সাক্ষাৎ ঘটেছিল সেই ঘটনাটা বলি। তখন কিশোর বয়স, মনে একরাশ উত্তেজনা, পৃথিবীকে নতুন করে জানার এক প্রবল কৌতূহল নিয়ে বাড়ি থেকে বেরিয়ে কত যে নতুন নতুন জায়গায় ঘুরেছি তার ঠিক নেই। একবার কি মনে হতে হঠাৎ করেই রওনা দিয়েছিলাম তন্ত্র সাধনার গর্ভগৃহ তারাপীঠের উদ্দেশ্যে। শুনেছিলাম একজন বড় সাধক ওখানে সাধনা করে মা তারার অনেকবার দেখা পেয়েছে, তাই ওনার সঙ্গ পেতেই ছুটেছিলাম ওখানে। ট্রেনের দ্রুত গতিতায় একটার পর একটা স্টেশন পেছনে ফেলে যখন আমি আমার গন্তব্যে এসে পৌঁছেছি তখন প্রায় সন্ধে নেমেছে। স্টেশন চত্বরে নেমে দেখি সেরকম মানুষজনের আনাগোনা নেই। আমি খানিক ক্লান্ত হয়ে এদিক ওদিক তাকিয়ে একটা ফাঁকা বেঞ্চে নিজের দেহ এলিয়ে চোখ বন্ধ করে বসে পড়লাম। সকাল থেকে পেটে খাবারের দানা পড়েনি, তার উপর জ্যৈষ্ঠের দাবদাহ, তীব্র গরম, ট্রেনের ঝাঁকুনিতে আমার একেবারে শোচনীয় অবস্থা। গলা জিভ একেবারে শুকিয়ে কাঠ। একটু জলের জন্য প্রাণটা ছটফট করছে। একটু যে উঠে দাঁড়াবো সেই শক্তিটুকুও শরীরে অবশিষ্ট নেই বললেই চলে। এমন সময় পাশ থেকে কেউ একটা আমার সামনে পেতলের ঘটি বাড়িয়ে দিয়ে মিহি অথচ তীক্ষ্ণ গলায় বলল, এইটুকু পথ অতিক্রম করে আসতেই যদি এমন ক্লান্ত হয়ে পড়ো, তাহলে তোমার ত্রিকাল বাবার কাছে সাধনা করার স্বপ্ন বাতাসে উড়িয়ে দাও। ওনার কাছে সাধনা করতে গেলে শক্তি চায়, বল চায়, একনিষ্ঠতা চায়। তাছাড়া উনি এমনিতেও কাউকে শিষ্য হিসাবে গ্রহণ করেন না। আর তোমার যে অবস্থা, তোমাকে তো উনি কখনোই শিষ্য হিসাবে গ্রহণ করবেনই না। ছাড়ো, এ সমস্ত কথা বাদ দিয়ে নাও, এখন জলটা পান করে আগে তেষ্টা মেটাও, তারপর না হয় তোমার খাবার ব্যবস্থাও করে দিচ্ছি। হঠাৎ করে অপরিচিত জায়গায় একজন অপরিচিত ব্যক্তির মুখে নিজের সম্পর্কে এরকম শ্লেষ মাখানো কথা শুনে যে কারো রেগে ওঠা স্বাভাবিক। আমিও প্রবল রাগে আক্রোশে শরীরের ক্লান্তির কথা ভুলে অন্ধকারের মধ্যে টলমল পায়ে উঠে দাঁড়ালাম তাকে যোগ্য জবাব দেওয়ার জন্য। কিন্তু এই আলো আধারির মধ্যে না তো তার মুখটা ঠিক স্পষ্ট করে বুঝতে পারছি, না তার অবয়বটা ঠিক করে ঠাউর করতে পারছি। তবুও অপমানের যোগ্য জবাব দিতে নিজের অবশিষ্ট শক্তিটুকু জড়ো করে গলা উঁচিয়ে বললাম, কে হে? তুমি যে আমায় অন করে বলছো, তোমার সাহস তো কম না। আর তোমার গলা শুনে তো মনে হয় না তোমায় চিনি বলে। তাহলে এমন একজন অপরিচিত মানুষকে এসব কথা বলো কোন সাহসে? তাছাড়া তুমি আমার ব্যাপারে এই কথাগুলো জানলেই বা কেমন করে? সামনের ব্যক্তিটি আমার কথা শুনে টিনের খিনখিনে শব্দের মতো আওয়াজ করে হেসে বলল, অন্ধকারের মধ্যে আমায় দেখতে পাচ্ছ না বলে আমার গলা শুনে বুঝতে চাইছো বুঝি আমি কে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমি বরং আলোর ব্যবস্থা করি, তারপর না হয় আমায় ভালো করে দেখো। হ্যাঁ, লোকটির অমন ঠেস দিয়ে বলা কথাগুলো শুনে মাথার মধ্যে রাগটা আরো বেশি পরিমাণে চড়তে লাগলো। মনে মনে কতগুলো কথা সাজিয়ে নিয়ে তাকে শোনাতে যাব, এমন সময় ভেলকিবাজির মতো কোথা থেকে একটা লণ্ঠন জ্বলে উঠল লোকটার হাতে। লোকটার হাতে যে আগে থেকেই লণ্ঠন ছিল না সে ব্যাপারে আমি 100% নিশ্চিত। আর তার অন্য হাতে তখনও সেই পেতলের ঘটিটা ধরা। কিন্তু বাতাসের মধ্যে দিয়ে তো আর লণ্ঠন উড়ে উড়ে আসা সম্ভব না। তাই ব্যাপারটা একটু বোধগম্য করার জন্য লোকটার দিকে ভালো করে চাইতে দেখলাম সে আমার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকিয়ে ব্যঙ্গের হাসি হাসছে। লণ্ঠনের হলুদ আলোয় তার চোখ দুটো যেন জ্বলছে।
তার বয়স নয় করে ওই বছর 22 তো হবে, কিন্তু ওই বয়সেই তার মুখে তীক্ষ্ণ এক দৃঢ়তা রয়েছে যা দেখে মনে সম্ভ্রম জাগে। কয়েক মুহূর্ত ওই লণ্ঠনের কাঁপা কাঁপা হলুদ আলোর শিখায় একে অপরকে পর্যবেক্ষণ করার পর সে আমার দিকে তার পেতলের ঘটিটা আবার বাড়িয়ে দিয়ে বলল, নাও, অনেকক্ষণ পর্যবেক্ষণ করেছ আমায়, এবার জলটা পান করো দেখি। তোমার জন্য এমনিতেই অনেকটা সময় ব্যয় হলো আমার। তারানাথ ব্যক্তিটির কথা শুনে চোখ বড় বড় করে ওর দিকে তাকাতেই সে বলল, ওমা, অমন করে তাকিয়ে থেকে দেখছো কি? ও আচ্ছা, বুঝেছি। ভাবছো জলে আমি আবার কিছু মিশিয়ে টিশিয়ে দিয়েছি কিনা, তা ভাবছো তো? না গো না, এতে আমারই ক্ষতি হবে, আমার সাধনায় ভাটা পড়বে। এই জল একদম বিশুদ্ধ, তুমি নিশ্চিন্তে পান করতে পারো। সত্যি বলতে তখন আমার গলা শুকিয়ে একেবারে মরুভূমির রূপ ধারণ করেছে। তাই আর কথা না বাড়িয়ে ঘটিটা তার হাত থেকে নিয়ে এক নিঃশ্বাসে জলটা শেষ করতে দেহে একটু শান্তি পেলাম। যত যাই হোক, লোকটাকে ঘটি ফেরত দিয়ে শান্ত গলায় ধন্যবাদ জানাতে সে আবারও খিলখিলিয়ে হেসে উঠে বলল, আমি বিষ্ণুচরণ বন্দ্যোপাধ্যায়, বাড়ি আনন্দপুরে। আর তুমি তারানাথ, তাই তো? বিষ্ণুর কথায় চমকে উঠলাম। ওর মুখের দিকে ভালো করে লক্ষ্য করেও মনে পড়ল না এর আগে আমরা পরিচিত কিনা। আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, আপনি আমার নাম জানলেন কেমন করে? বেশ তো, তুমি করেই বলছিলে, তুমি করেই বলো। তুমি আর আমি প্রায় সমবয়সে। তার এই হেঁয়ালি কথাবার্তা আর সহ্য করতে না পেরে আমি শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলাম, তা তুমি ঠিক কে বলো তো? তখন থেকে দেখছি আমায় নিয়ে একটার পর একটা কথা বলে যাচ্ছ, অথচ তোমায় আগে থেকে চিনি বলেও তো মনে পড়ছে না। তুমি আবার ভণ্ড নাও তো? ভণ্ডামি? না না, সেসব আমার কম্য নয়। এ সমস্ত আমার দীর্ঘ 5 বছরের সাধনার ফল। এখন এখানে এসেছি ত্রিকাল বাবার কাছে ওনার শিষ্যত্ব গ্রহণ করতে, যেমন তুমি এসেছ। কিন্তু একটা কথা জানো তো, উনি যে কোনো কাউকে নিজের শিষ্য হিসাবে গ্রহণ করেন না। তুমি তো সেখানে একেবারেই যোগ্য না। এতক্ষণ ধরে বিষ্ণুর নানান কথায় এতটুকু বুঝে গিয়েছিলাম যে ছেলেটি একেবারেই আত্ম অহংকারে পরিপূর্ণ। ওকে কিছু বোঝাতে যাওয়াটা বড় মূর্খামি ছাড়া আর কিছু না। তাই চুপ করে থেকে কেবল মুচকি হাসলাম। আমায় অমন শান্ত হয়ে মুচকি হাসতে দেখে বিষ্ণু ততক্ষণে নিজের খোলস ছেড়ে বেরিয়ে এসে কিছুটা চিৎকার করে বলল, কি ব্যাপার, হাসছো যে? কি এমন বললাম তোমায়? তুমি নিজেও জানো না ত্রিকাল বাবা ঠিক কতটা উচ্চ মার্গের সাধক, আর সেখানে তুমি অতি নগণ্য। সামান্য পথ অতিক্রম করে এই যে হাত পা ছড়িয়ে বসে আছো। বিষ্ণুর কথা শুনে আমি তেমনই শান্ত গলায় বললাম, বেশ তো, আমি কখন বললাম যে ত্রিকাল বাবার শিষ্য হওয়ার জন্য আমি যোগ্য আর তুমিই বা অযোগ্য? আমার তো মনে হয় এখানে বসে এই বিষয়ে আলোচনা করাটাই আমাদের দুজনের জন্য মূর্খামি। তার থেকে ভালো ওনার কাছে যাওয়া। ওনার কাছে গেলেই তো জানতে পারবো আমাদের মধ্যে ওনার শিষ্য হওয়ার জন্য কে যোগ্য আর কে অযোগ্য। আবার এরকমটাও তো হতে পারে উনি আমাদের দুজনকেই একই সাথে ওনার শিষ্য হিসেবে গ্রহণ করলেন। না, সেটা কখনোই সম্ভব নয়। উনি কেবল একজনকে শিষ্য হিসেবে গ্রহণ করতে পারেন, আর সেটা হচ্ছে আমি। বেশ বেশ, তোমার কথাই রইল। তবে তার জন্য আগে ওনার কাছে পৌঁছনো দরকার। তো তুমি জানো উনি কোন স্থানে সাধনা করেন? হ্যাঁ, চলো আমার সাথে চলো। স্টেশন চত্বর থেকে বেরিয়ে কাঁকড় বেছানো মাটির পথ ধরে রওনা দিলাম ত্রিকাল বাবার উদ্দেশ্যে। পথের চারিদিকে শুধু সারি সারি ধান ক্ষেত, কোথাও কোনো জনবসতি নেই। খোলা আকাশের ছড়িয়ে ছিটিয়ে থাকা নক্ষত্রের দল টিমটিম করে নিজেদের অস্তিত্ব আলোর মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে পৃথিবীর বুকে। চাঁদের আলোয় ধানক্ষেতটাও নবরূপে সজ্জিত বলে মনে হচ্ছিল। পথে যেতে যেতে বার কয়েক বিষ্ণুর সাথে কথা হলেও বেশিরভাগ সময়টাই দুজনে নিজেদের ভাবনায় একেবারে মগ্ন হয়েছিলাম।
মেঠো পথ পেরিয়ে প্রায় ঘণ্টাখানেক হাঁটার পর এক নির্জন স্থানে এসে দাঁড়ালাম। চাঁদের ক্ষীণ আলোয় চারপাশটায় চোখ বোলাতে দেখলাম চারিদিকে শুধু মৃতদেহ পোড়ানোর কাঠের ছাই, কোথাও জ্বলন্ত চিতা, কোথাও বা মানুষের দেহের হাড়গোড় এদিকে ওইদিকে করে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এতদিন ধরে সাধনার সাথে যুক্ত থাকায় এসব দেখে আর ভয় পেলাম না। চুপ করে দাঁড়িয়ে রইলাম। বিষ্ণু একবার আমার দিকে আর চোখে তাকিয়ে বলল, চলো চলো, সামনের দিকে এগিয়ে চলো, ওখানেই ওনাকে পাওয়া যাবে। বিষ্ণুর কথা মতো সামনে এগিয়ে যেতেই দেখলাম একজন মরার খুলি সামনে রেখে তার চারপাশে আগুন জ্বালিয়ে এক মনে ধ্যান করছে। আমরা দুজন পরস্পরের মুখের দিকে তাকিয়ে নিঃশব্দে ওনার সামনে গিয়ে বসলাম। প্রায় ঘণ্টাখানেক চুপচাপ বসে থাকার পর হঠাৎ একটা মিহি ডাকে চমকে উঠলাম। সামনে তাকিয়ে দেখি ত্রিকাল বাবা চোখ মেলে তাকিয়েছে। ওনার স্থির দৃষ্টি আমার দিকেই। উনি আবারও শান্ত গলায় বললেন, কি চাই তোদের এখানে? কেন এসেছিস? বাবা, আমি বিষ্ণু। আমি সেই সুদূর গ্রাম থেকে এখানে ছুটে এসেছি আপনার কাছে শিষ্যত্ব গ্রহণ করব বলে। আমাকে আপনার শিষ্য হিসাবে গ্রহণ করে নিন। আপনি যা বলবেন, যেমনভাবে বলবেন, সব করব। শুধু আমি আপনার মতো পার্থিব আর অপার্থিব শক্তি অর্জন করতে চাই। তারপর বিষ্ণু কথা শেষ করার আগেই ত্রিকাল বাবা ওকে থামিয়ে দিয়ে আমার দিকে তাকিয়ে বলল, কিরে, তোর নাম কি? আমি ওনার কথায় সামান্য নড়ে চড়ে উঠে বললাম, আমি তারানাথ। তা যে সাধনার জন্য তুই পা বাড়িয়েছিস সেই সাধনার উচ্চ মার্গে পৌঁছানো তোর পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। এটা নিশ্চয়ই তুই আগে থেকেই জানিস। তবে চিন্তা নেই, তুই যখন আমার কাছে এসেছিস তখন সাধনার মাধ্যমে আমার কিছু শক্তি তোর মধ্যে দিয়ে যাব। তোর যে বহু আগেই মহাপুরুষের সাথে সাক্ষাৎ ঘটে গেছে দেখছি। চিন্তা নেই, সব ভালো হবে তোর। এই বলে উনি ওনার হাতটা আমার মাথায় রাখলেন। ওনার স্পর্শের সাথে সাথেই আমার শরীরের মধ্যে দিয়ে কেমন একটা হিমেল তরঙ্গ বয়ে গেল। সঙ্গে সঙ্গে ওনার দিকে তাকাতেই উনি আমার দিকে তাকিয়ে মাথা নেড়ে মৃদু হাসলেন। আমাদের কথার মাঝে বিষ্ণু নিজের উপস্থিতি জানাতে বলল, তা বাবা, আপনি আমাকে শিষ্য হিসাবে গ্রহণ করবেন তো? বিষ্ণুর কথায় বাবা গম্ভীর হয়ে বললেন, তুই যে সাধনার জন্য আমার কাছে এসেছিস সেই সাধনা পাপের সাধনা। ওতে করে কেবল মানুষের অনিষ্ট সাধন হয়। শয়তানের আস্তানা ওই সাধনা। আমি মায়ের ছেলে, ওসব শয়তানের সাধনা আমি করি না। তুই কি ভেবেছিস আমার কাছে সাধনা করে আমায় সন্তুষ্ট করে উচ্চ মার্গে পৌঁছাতে পারবি তুই? ভুল ভুল, তোর এই ধারণা সম্পূর্ণ ভুল। এখানে আর এক মুহূর্ত থাকবি না তুই, না হলে আমার হাতেই তোর মৃত্যু নিশ্চিত। বাবার অমন গর্জনে শুধু আমি নয়, বিষ্ণু নিজেও চমকে উঠেছি। কিছুক্ষণ অবিশ্বাস আর ক্রুদ্ধ চোখে আমাদের দিকে তাকিয়ে বসে থেকে উঠে দাঁড়িয়ে বাবার দিকে প্রণাম ঠুকে প্রস্থানের পথে পা বাড়ালো বিষ্ণু। কিন্তু কিছু দূর গিয়ে আবার থমকে দাঁড়িয়ে আমার দিকে ফিরে বলল, আমি যেমন এত কাছে এসেও আবার ফিরে যাচ্ছি, ঠিক তেমনভাবে একদিন তুই নিজের কাউকে চোখের সামনে হারাতে দেখবি। শত চেষ্টা করেও কিছুতেই কিছু করে উঠতে পারবি না তুই। সেদিন বুঝবি সামনে থেকেও হারিয়ে ফেলার কি যন্ত্রণা। কথাগুলো বলেই আর এক মুহূর্ত দেরি না করে অন্ধকারের মধ্যে নিজেকে মিশিয়ে নিয়ে হঠাৎই বাতাসের মধ্যে ও যেন মিলিয়ে গেল। আমি তখনও স্তব্ধ হয়ে বসে আছি আর মনে মনে ওর কথাগুলো আউড়ে যাচ্ছি। এতক্ষণ যে তুমি সম্বোধনে কথা বলছিল, তার হঠাৎ তুই সম্বোধনে আমি তো অবাক হয়ে গেছি। তাছাড়া বিষ্ণু কি বলে গেল এক্ষুনি? হারিয়ে ফেলবো কাছের মানুষকে, তাও আবার চোখের সামনে। আমার এই সব ভাবনার মধ্যেই একটা হাত আমার কাঁধে আলতোভাবে চাপ দিতেই সেদিকে তাকিয়ে দেখি ত্রিকাল বাবা পেছনে দাঁড়িয়ে, ওনার শান্ত দৃষ্টি আমার দিকে।
এতক্ষণ উনি আমার বিপরীত দিকে বসে থাকায় আগুনের ওই আলো অন্ধকারে ওনার মুখটা ঠিকভাবে বুঝতে পারি। এখন আমার সামনে এসে দাঁড়ানোর জন্য দেখলাম ওনার কপালে ছাইয়ের সাথে সিঁদুরের আস্তরণ, পরনে কালো একটা হাফ কাপড়, ঊর্ধ্বাঙ্গ অনাবৃত আর ছাইয়ে আবৃত। এরপর প্রায় সপ্তাহখানেক ওনার কাছ থেকেই তন্ত্র সাধনা শিখেছি। একদিন সাধনা করার সময় উনি আমার মুখোমুখি বসে ওনার ডান হাতের বুড়ো আঙুল আমার কপালের মাঝ বরাবর রেখে মা তারার শান্ত মাতৃরূপের দর্শনও করিয়েছিলেন। সে এক অপার্থিব পাওনা আমার জীবনে। এছাড়াও আরও অনেক শক্তি তিনি আমায় দান করেছিলেন। তারপর সাধনা শেষে নিজে থেকেই আমায় বিদায় দিয়েছিলেন। আমিও সন্তুষ্ট মনে ওনার থেকে বিদায় নিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম জগৎ দেখার উদ্দেশ্যে। এরপর আরও বিচিত্র ধরনের ঘটনার সম্মুখীন হয়েছি, আরও অনেক সাধকের সাথে সাক্ষাৎ হয়েছে। ধীরে ধীরে সময়ের ফেরে বিষ্ণুর নাম আর ওর বলা কথাগুলো মনের এক কোণে চাপা পড়ে গিয়েছিল। তারপর একদিন বাড়ি ফিরতেই বাড়ির সবার জোড়াজুড়িতে চারির মায়ের সাথে আমার বিয়েটাও হয়ে গেল। সে ঘটনা তো তোমাদের বলেইছি। এই আজকাল তোমাদের কি হয়েছে বলো দেখিনি? একটা কথা খোলসা করে বলতে পারো না, কিছু বলতে গেলে আসলে মানে তবে এই করে যাও। না মানে হ্যাঁ, এটাই জিজ্ঞাসা করছিলাম যে আপনার এই ঘটনার সাথে বৌদিদির কি সম্পর্ক? কারণ এই ঘটনা যখন ঘটেছিল তখন তো আপনি ভবঘুরেই ছিলেন, বৌদিদি তো আপনার জীবনে তখনও আসেননি। আছে আছে, গভীর সম্পর্ক আছে, বলবো, সবটাই বলবো। তবে সেই ঘটনা বলার আগে এই ঘটনাটা তোমাদের জানানো উচিত, নইলে সবটা তোমাদের কাছে তালগোল পাকিয়ে যাবে। বেশ, তাহলে বলা শুরু করুন। তবে তার আগে একটু চা হলে ভালো হতো। আমার কথার মাঝেই চারি চা হাতে করে প্রবেশ করলো। এই যে চা আর মুড়ি নিয়ে এসেছি। কিন্তু কাকাবাবু, আপনি আমার জিনিসটা এনেছেন তো, নাকি আগের বারের মতো আবার ভুলে গেছেন? না না, ভুলবো কেন? তুমি একটা জিনিস বলেছ, সেটা কি ভুলতে পারি আমি? একটু দাঁড়াও, ব্যাগ থেকে বের করি। এই বলে ব্যাগ থেকে চারির জন্য আনা লেজ দেওয়া কাপড়খানা ওর হাতে দিলাম। মেয়েটা শাড়িখানা হাতে পেতেই উজ্জ্বল মুখে আমায় ধন্যবাদ জানিয়ে কিশোরী আর তারানাথকে শাড়িটা ঘুরিয়ে ফিরিয়ে দেখিয়ে মনের আনন্দে ঘর থেকে বেরিয়ে গেল। সেই কোন ছোট্ট থেকে দেখছি মেয়েটাকে। ছোট ছোট জিনিস পেলেই আনন্দে মেতে ওঠে। চারি চলে যেতে তারানাথ চায় চুমুক দিয়ে বলল, মেয়েটা পুরো মায়ের মতোই হয়েছে। সে তো জানা কথা, কিন্তু বললে না তো তারপর কি ঘটেছিল, মানে বৌদিদির সাথে ঠিক কি ঘটেছিল? নতুন বিয়ে করার পরই আমি চারির মাকে নিয়ে কলকাতায় চলে আসি। এখানেই এসে হাত গণনা, কুষ্টি বিচার এই সমস্ত করেই দিন যাপন করছি। বেশ ভালোই কাটছিল, বুঝলে। হাত দেখার সুবাদে বেশ বড় ঘরের ব্যবসায়ীদের সাথে পরিচয় ঘটেছিল। তাদের মধ্যেই একজনের গ্রামের বাড়িতে সত্যনারায়ণের পুজোর জন্য যেতে হয়েছিল মুকুন্দপুর গ্রামে। কলকাতা থেকে সেই গ্রামে যেতে নয় নয় করেও 5 ঘন্টার ওপর তো লাগবে। চারির মাকে সেই মতো বুঝিয়ে বেরিয়ে পড়েছিলাম মুকুন্দপুরের উদ্দেশ্যে। সেখানে 2 দিন পূজা অর্চনার মধ্যে কাটিয়ে যখন বাড়ি ফিরলাম, তখন বাড়ির ভেতর পা রাখতেই চারপাশের অবস্থা দেখে আমি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইলাম। বাড়ির পুরো উঠোন জুড়ে মৃত পাখিদের দেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তাদের সকলেরই ঘাড় মটকানো, মেঝেতে রক্ত শুকিয়ে কালচে রং ধারণ করেছে। বাড়ির পুরো পরিবেশের মধ্যে কেমন একটা গুমোট ভাব, যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। চারির মায়ের কথা মনে পড়তেই বুকের ভেতরটা আবারও ছ্যাঁত করে উঠল। মনে মনে নিজেকেই দোষারোপ করতে লাগলাম। এই এত বড় অজানা শহরে তাকে একা রেখে যাওয়াটা যে আমার মোটেও ঠিক কাজ হয়নি, সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছিলাম। মনে সাহস সঞ্চয় করে বেশ কয়েকবার চারির মাকে হাঁক দিলেও তার থেকে কোনো উত্তর পেলাম না। তাই আর দেরি না করে দুরু দুরু বুকে পাখিদের মৃতদেহ ডিঙিয়ে ঘরের সামনে এগিয়ে যেতে দেখলাম
ঘরের ভেতর থেকে প্রদীপের কেঁপে ওঠা শিখার কিছুটা আলো ঘরের বাইরে এসেও পড়েছে। প্রদীপের পাশেই একটা নারী মূর্তি এলো চুলে সামনের দিকে ঝুঁকে বসে রয়েছে। মাঝে মাঝে বিড় করে কিছু একটা বলছে। অন্ধকারের মধ্যেও বুঝতে অসুবিধা হলো না যে ওই নারী মূর্তিটি আমার স্ত্রী। কিন্তু এই ভর সন্ধেবেলা ওকে অমন এলো চুলে বসে থাকতে দেখে মনে আবারও কু গাইতে আরম্ভ করলো। আমি ধীর পায়ে ঘরে প্রবেশ করতে এক অশুভ গন্ধ যেন আমার নাকে ঝাপটা মেরে চলে গেল। হ্যাঁ, অশুভ গন্ধই বটে। সারা ঘর জুড়ে কেবল রক্তের আষ্টে গন্ধ ছড়িয়েছে। আমি মনে মনে ঈশ্বরকে স্মরণ করে চারির মায়ের পেছনে বসে আলতো করে ওর কাঁধে হাত দিতেই সে চকিতে আমার দিকে ফিরে অট্ট হাসিতে ফেটে পড়ল। আমি ভীত চোখে তার দিকে তাকিয়ে রইলাম। ও সারা মুখে রক্তের ছাপ, চোখ দুটো ঘোলাটে, পরনের শাড়ি নিজের জায়গা মতো নেই, দাঁতের ফাঁকেও রক্তের ছোপ। চারির মা কিছুক্ষণ কামনার দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থেকে হঠাৎ করে আমার গলা জড়িয়ে ধরে উদ্ভ্রান্তের মতো আচরণ করতে লাগলো। তার এই ব্যবহার মোটেও স্বাভাবিক নয়। আমি ওকে ধরে কয়েকবার শান্ত করবার চেষ্টা করলে ওর হিংস্রতা কামনা দুটোই একসাথে বাড়তে লাগলো। তাই ওকে শান্ত করতে মনে মনে মন্ত্র জপ করে ওর কপালে বুড়ো আঙুল শক্ত করে চেপে ধরলাম। কিছুক্ষণের মধ্যেই ওর শরীরটা আমার কোলে নেতিয়ে পড়ল। আমিও দীর্ঘশ্বাস ফেলে শান্ত হয়ে ওর দেহটা জড়িয়ে ধরে চুপ করে চোখ বন্ধ করে কিছুক্ষণ বসে রইলাম। তারপর চোখ খুলে ঘরের এদিক ওদিক তাকাতে প্রদীপের সামনে রাখা একটা ধাতব নীল রঙের মূর্তি দেখে চমকে উঠলাম। মূর্তি? কিসের মূর্তি ছিল? উচ্ছিষ্ট গণেশের। কি গণেশ? উচ্ছিষ্ট গণেশ? ইনি আবার কোন দেবতা? আরে না না, উনি তো মা দুর্গার সন্তান। কিন্তু এই উচ্ছিষ্ট গণেশ হলেন অপদেবতা। হিন্দু দেবতা গণেশ মানে গণপতির একটা তান্ত্রিক দিক। তিনি উচ্ছিষ্ট গণপত্য সম্প্রদায়ের প্রাথমিক দেবতা। গণপত্যদের 6টি প্রধান বিদ্যালয়ের মধ্যে একটি। তিনি প্রধানত ভিন্নধর্মী ভামাচার আচার দ্বারা পূজিত হয়ে থাকে। সাধারণত উচ্ছিষ্ট গণেশের চতুর্ভুজ মূর্তিতেই দেখা যায়। তার 3টি হাতে থাকে পাশ, অঙ্কুশ ও একটি লাড্ডু বা মোদক। চতুর্থ বাহুটি সেই নগ্ন দেবীর নিতম্ব আলিঙ্গন করে থাকে। দেবী বাঁ হাতে একটি পদ্ম বা অন্য কোনো ফুল ধরে থাকে। কখনো কখনো হাতের বদলে গণেশের সুর ডগাটি নগ্ন দেবীর যোনি স্পর্শ করে থাকে। কোনো কোনো ক্ষেত্রে দেবী মূর্তিটিকে ডান হাতে উচ্ছিষ্ট গণেশের লিঙ্গ স্পর্শ করে থাকতে দেখা যায়। এই ধরনের আদিরসাত্মক মূর্তি কেবল উচ্ছিষ্ট গণেশের চতুর্ভুজ মূর্তিতেই সীমাবদ্ধ। আবার এর ভিন্নতাও দেখা যায়। যেমন অনেক গণেশ মূর্তির সঙ্গে একটি শক্তি মূর্তিকে তার বাঁ কোলে বসে থাকতে দেখা যায়। এই শক্তি কোলে একটি মোদকের থালা ধরে থাকেন এবং গণেশের সুর সেই থালা স্পর্শ করে থাকে সেই মোদক ভক্ষণ করার জন্য। সুরটি গণেশ ও সেই দেবীর মধ্যে আদিরসাত্মক বন্ধনের প্রতীক। উচ্ছিষ্ট গণেশ মূর্তিতে এই ধারণাটি আরও এক ধাপ ওপরের। মোদকের বাটির পরিবর্তে তার সুর এখানে দেবীর যোনি স্পর্শ করে থাকে। এই ধরনের আদিরসাত্মক মূর্তিতত্ত্ব তান্ত্রিক গানপত্য শাখাগুলির প্রভাবকে প্রতিফলিত করে। দারিম্ব ফলটিও প্রজননের প্রতীক। গানপত্য সম্প্রদায়ের নানান মূর্তিতে এটি দেখা যায়। এরকমও হয় নাকি? তা ইনি কিসের জন্য পূজিত হন? উচ্ছিষ্ট গণেশকে 6টি অভিচার ক্রিয়ার জন্য অশুভ উদ্দেশ্যে মন্ত্রের প্রয়োগ করে পূজা করা হয়। মনে করা হয় তার মন্ত্রের মাধ্যমে মন্ত্র উচ্চারণকারী তার শত্রুকে মোহগ্রস্ত করতে পারে, আকর্ষিত করতে পারে, ঈর্ষান্বিত করতে পারে, বশ করতে পারে, অসার করতে পারে বা হত্যা করতে পারে। এই পূজার নিয়মও আলাদা। বামাচারী প্রথা অনুসারে উচ্ছিষ্ট গণেশকে পুজোর সময় পূজককে উচ্ছিষ্ট অবস্থায় অর্থাৎ নগ্ন বা মুখে খাদ্যদ্রব্য নিয়ে পুজো করতে হয়। তাই তো বাড়ি ফিরে চারির মাকে অমন রক্তমাখা মুখে আলু থালু বস্ত্রে ওই মূর্তির সামনে বসে থাকতে দেখেছিলাম। ও যে ওই মূর্তিরই পুজো করছিল সে বিষয়ে আমার কোনো সন্দেহ নেই। কিন্তু এই মূর্তি এলো কোত্থেকে? কারণ কলকাতার মতো বড় শহরে আমার চেনা পরিচিত সেরকম কেউ ছিল না।
আর যে দু একজন পরিচিত ছিল তাদের কাছে এই মূর্তি থাকা অসম্ভব। কিন্তু এই মূর্তি এলো কোত্থেকে? মনের মধ্যে হাজার দোলাচলের মধ্যে দেখলাম নীল মূর্তির মধ্যে থেকে একটা হালকা আলো নির্গত হচ্ছে। আর ঠিক সেই মুহূর্তেই চারির মা আমার কোল থেকে উঠে মূর্তির সামনে শুয়ে পড়ে ছটফট করতে লাগলো। আমি ওকে ধরতে যাব, কিন্তু তার আগেই কিছু একটাতে ধাক্কা খেয়ে মনে হলো আমার শরীরের মধ্যে দিয়ে একটা বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল। একবার নয়, দুবার নয়, যতবার চারির মায়ের কাছে যাওয়ার চেষ্টা করছি ততবার এক কাণ্ড ঘটতে লাগলো। নানান চেষ্টা করেও কিছুতেই ওর কাছে পৌঁছতে পারছিলাম না আমি। শেষ পর্যন্ত ক্লান্ত হয়ে ওকে ওরকমভাবে ছটফট করতে দেখার ছাড়া আমার কাছে অন্য কোনো পথ ছিল না। ধীরে ধীরে একটা সময়ের পর সবটা শান্ত হতে আমার স্ত্রী মাটিতেই লুটিয়ে পড়ল। আমি সঙ্গে সঙ্গে ওকে ধরে নিয়ে গিয়ে অন্য ঘরে শুইয়ে দিলাম। তারপর বাইরের উঠোনটা পরিষ্কার করে ওর পাশে কিছুক্ষণ বসে রইলাম। মনের মধ্যে চলা হাজার চিন্তা ভাবনা থেকে মুক্তি পেতে আমার স্ত্রীর পাশ থেকে উঠে পাশের ঘরে মূর্তির সামনে গিয়ে বসলাম। নীল রঙের গণেশ মূর্তির 4টে হাত, ওনার কোলে একজন মহিলা বসে আছেন, তার জনির ওপর ওনার হাত। সত্যি বলতে অমন মূর্তি দেখে আমার মনে ভক্তির থেকে ভীতির সঞ্চারই বেশি ঘটেছিল। কিছুক্ষণ এক দৃষ্টে মূর্তির দিকে তাকিয়ে থাকার পর শরীরের মধ্যে এক অদ্ভুত শিহরণ অনুভব করতে লাগলাম। মনে হতে লাগলো শরীরের মধ্যে আলাদা এক উত্তেজনা কাজ করছে। সেই সাথে মূর্তির রংটাও আরো গাঢ় হতে শুরু করলো। নিজের এমন অবস্থার পরিবর্তন হতে দেখে আর বিপদের আগাম পূর্বাভাস পেয়ে আর এক মুহূর্ত দেরি না করে ওখান থেকে উঠে পড়ে খোলা আকাশের নিচে এসে দাঁড়ালাম। দূর থেকে শঙ্খধ্বনি ভেসে আসছে। আমি চুপ করে চোখ বন্ধ করে দাঁড়িয়ে রইলাম। জানি না এই বিপদের উৎপত্তি কোথা থেকে, অথবা এর শেষই বা কোথায়। এমন হাজারো ভাবনার মধ্যে দিয়ে রাতটা যে কিভাবে কেটেছে সে আমি জানি। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখি চারির মা তখনও নিশ্চিন্তে ঘুমোচ্ছে। ওর চোখের নিচে কালো ছাপ পড়েছে। দুদিনের মধ্যে শরীরও ভেঙেছে অনেকখানি। ওর এমন শান্ত মুখখানা দেখে আমার মনটা কেমন জানি হু হু করে উঠল। এত বড় শহরে এই বিপদে আত্মীয় স্বজন ছাড়া কি যে করব কিছুই ভেবে পেলাম না। বেশ কিছুক্ষণ চুপ করে হাজার ভাবনা চিন্তা করেও যখন এই বিপদ থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় পেলাম না, তখন নিজেকে আরো বেশি করে অসহায় মনে হতে লাগলো। এমন সময় দরজায় টোকা পড়ার শব্দে চকিতে উঠে দরজা খুলে দেওয়ার জন্য সেদিকে এগিয়ে গেলাম। দরজা খুলতেই দেখি একজন বৃদ্ধ লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে রয়েছে। দেখে মনে হলো কোনো এক কালে উনি বেশ স্বাস্থ্যবান ছিলেন, কিন্তু বয়সের ভারে নুইয়ে পড়েছে। উনি আমায় দরজা খুলতে দেখে বললেন, তুমি তারানাথ তো? আমি মাথা নাড়িয়ে সম্মতি জানাতে উনি হেসে বললেন, যাক, ঠিক ব্যক্তির কাছে এসেছি বটে। তা বলছি একটু জল পাওয়া যাবে? এই বলে ভেতর থেকে জল বাতাসা নিয়ে এসে দেখি কেউ কোথাও নেই। আমি এদিক ওদিক তাকিয়ে দেখলাম কোথাও একটা মানুষের অস্তিত্ব পর্যন্ত নেই। এইটুকু সময়ের মধ্যে কোথায় যে গেলেন কিছুই বুঝে উঠতে পারলাম না। এর মধ্যে চারির মায়ের কথা মনে পড়তে একবার ভেতরের ঘরে উঁকি মেরে দেখতেই দেখলাম ঘর ফাঁকা। আমি সঙ্গে সঙ্গে হাতে থাকা গ্লাসটা ফেলে রেখে বাড়ির চারিদিকটা তন্ন তন্ন করে খুঁজতে লাগলাম, কিন্তু না, বাড়ির কোথাও চারির মাকে খুঁজে পেলাম না। সেই সাথে লক্ষ্য করলাম সেই মূর্তিটাও উধাও। আসন্ন বিপদের কথা মনে করে আমি আর এক মুহূর্ত অপেক্ষা না করে রাস্তায় বেরিয়ে পড়লাম চারির মাকে খোঁজার উদ্দেশ্যে। কলকাতার রাজপথ ধরে উদ্ভ্রান্তের মতো ওকে খুঁজে চলেছি। রাস্তায় যাকে দেখছি তাকে ওর কথা জিজ্ঞেস করছি, কিন্তু লোকে আমায় পাগল ভেবে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। দুপুর গড়িয়ে সন্ধে নেমেছে, তখন অবধি চারির মায়ের কোনো খোঁজ আমি পাইনি। সারাদিন রোদে পুড়ে ঘুরে বেরিয়ে আমার শরীরও আর বইছিল না। এর মধ্যে অনুভব করলাম মাথাটা কেমন যেন হালকা হয়ে আসছে।
চোখের সামনের সমস্ত বস্তুগুলো হঠাৎই ধীরে ধীরে ঝাপসা হয়ে যেতে লাগলো। মনে হলো দেহের ভেতরটা কেমন যেন গ্যাস বেলুনের মতো হালকা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এরপর মাটিতে কখন যে জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েছি তার খেয়াল আমার নেই। ঠিক কতক্ষণ পর চোখ মেলে তাকিয়েছি সে হিসেবও নেই। কিন্তু চোখ মেলে সবার প্রথমে সেই ত্রিকাল বাবাকে আমার সামনে দেখতে পেয়ে আমি আর কোনো কিছু না ভেবে ওনার পা জড়িয়ে হু হু করে কেঁদে উঠলাম। চিন্তা করো না, আগে বলো তো তোমার বাড়িতে কেউ কি এসেছিল? আমার কথায় উনি গম্ভীর মুখে কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থেকে ধীরে ধীরে চোখ বুজে আমার হাতটা চাইলেন। তারপর বিনা বাক্য ব্যয় আমার হাত দ্রুত শক্ত করে চেপে ধরতেই দেখলাম আমার স্ত্রী একটি শ্মশানে জ্বলন্ত চিতার সামনে বসে আছে। ওর হাতে সেই গণেশ মূর্তি ধরা, আর তারই পাশে একটা কালো বেড়াল বসে সানন্দে নিজের লেজটা নাড়িয়ে যাচ্ছে। কয়েক মুহূর্ত দৃশ্যটা দেখার পর চোখ খুলতেই দেখলাম বাবা আর নেই। রাস্তার মাঝে আমি একা দাঁড়িয়ে আছি। দূর দূরান্ত পর্যন্ত আমার আশেপাশে কেউ নেই। ত্রিকাল বাবা হঠাৎ করে অদৃশ্য হয়ে গেলে ওনার দেখানো কয়েক মুহূর্তের দৃশ্যের স্থানটা যে কোথায় আমি খুব ভালো করেই জানি। তাই আর বিন্দু মাত্র দেরি না করে ছুটলাম গন্তব্যের দিকে। সত্যি বলতে যত এগোতে লাগলাম ততই যেন গন্তব্যস্থল থেকে আমার দূরত্ব বাড়তে লাগলো। কয়েক মিনিট পরে যখন মূল গন্তব্যে এসে পৌঁছলাম তখন দেখি আমার স্ত্রী সত্যি সত্যি শ্মশানের চিতার সামনে বসে রয়েছে। ওর হাতে সেই গণেশ মূর্তি। শরীরের কাপড় আলুথালু হয়ে গেছে, চুলগুলো এলোমেলো হয়ে সামনে পড়ে রয়েছে। তার চোখের দৃষ্টি জ্বলন্ত চিতার দিকে স্থির। আমি আর দেরি না করে সঙ্গে সঙ্গে ওকে নিয়ে জড়িয়ে ধরতেই ও জ্ঞান হারিয়ে আমার কোলে নেতিয়ে পড়ল। ঠিক সেই মুহূর্তে একটা কালো বেড়াল আমাদের পাশ দিয়ে মৃদু স্বরে ডাকতে ডাকতে শ্মশানের অন্য প্রান্তে চলে গেল। আমি আর দেরি না করে স্ত্রীর দেহটাকে নিয়ে কোনো রকমে বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি পৌঁছে চারির মাকে শুইয়ে দিয়ে মনে মনে ভগবানের কাছে আর বাবার উদ্দেশ্যে প্রণাম জানালাম। সত্যি আর যদি উনি না থাকতেন কোথায় কোথায় ওকে খুঁজতাম, বা ওর যদি ভালো মন্দ কিছু একটা হয়ে যেত তাহলে বাড়ির সকলের কাছেই বা কি জবাব দিতাম আর ভাবতে পারলাম না। এই একটার পর একটা ঘটে চলা কাণ্ডের কারণে মাথাটা একেবারে দপ দপ করছে। একবার চারির মায়ের ঘুমন্ত মুখের দিকে তাকালাম। সে বেশ নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তার হাতের মাঝে মূর্তিটা এখনো শক্ত করে ধরে রাখা। আমি শত চেষ্টা করেও মূর্তিটা ওর থেকে আলাদা করতে পারিনি। তাই সেই চেষ্টা ত্যাগ করে ঘর থেকে বেরিয়ে ঠান্ডা জল দিয়ে হাত মুখ ধুয়ে শান্ত হয়ে দাওয়ায় হেলান দিয়ে বসে রইলাম। কাল বাড়ি ফেরার পর থেকে যে একটার পর একটা ঘটনা ঘটে চলেছে তা এখন নিজের কাছেই অবিশ্বাস্য মনে হচ্ছে। চোখ বুজে বসে থাকতে থাকতে মনের ভাবনা বেড়াজাল ডিঙিয়ে ছুটে চলেছে দূর দূরান্তের পানে, যেখানে এক এক করে ভেসে উঠছে আমার ছোটবেলার স্মৃতি, আমার বন্ধুদের সাথে মাছ ধরতে যাওয়ার স্মৃতি, কিংবা বাড়ির মায়ের কোলে শুয়ে নানান গল্প শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার যে আনন্দ ছিল সব যেন কোথায় হারিয়ে গেল। এর মধ্যে অনুভব করলাম একটা শীতল হাত আমার গলায় ধীরে ধীরে চেপে বসছে। আমি চকিতে চোখ মেলে তাকাতে দেখলাম চারির মা পেছন থেকে দুহাত দিয়ে আমার গলাটা চেপে ধরেছে। আমি কিছু বুঝে ওঠার আগেই তার হাতের বাঁধন শক্ত হয়ে উঠেছে। তাছাড়া তার হাতটাও মৃত মানুষের মতো শীতল। তার চোখের দিকে তাকাতে দেখলাম তার চোখের ঘোলাটে লাল মুখে বাঁকা হাসি। মনে হলো এই একই হাসি আমি অন্য কোথাও দেখেছি, কিন্তু কোথায় দেখেছি কিছুতেই মনে করতে পারলাম না। এদিকে হাতের শক্ত বাঁধনের মধ্যে
ধীরে ধীরে আমার দম বন্ধ হয়ে আসতে লাগলো। হাজার ধস্তাধস্তি করেও আমার স্ত্রীকে নিজের জায়গা থেকে এক বিন্দু সরাতে পারলাম না। ওর হাতের বাঁধন যত বেশি আমার গলায় শক্ত হতে লাগলো, তত বেশি মনে হতে লাগলো আমার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাচ্ছে। নিজেকে বাঁচাতে শেষ পর্যন্ত মনে মনে মধুসুন্দরী দেবীকে স্মরণ করতে একটা আলোর বিচ্ছুরণ ছড়িয়ে গেল আমাদের সারা বাড়ির মধ্যে। সেই সাথে আস্তে আস্তে আমার গলার বাঁধনটা আলগা হয়ে গেল। তার বদলে একটা নরম হাত আমার চারপাশে তার কোমল স্পর্শ দিয়ে ব্যথা দূর করে ফিসফিসিয়ে তার নরম নারী কণ্ঠে বলে গেল, ভয় পেও না, আমি আছি তোমার সঙ্গে। শান্ত হও, সব বিপদ দূর হবে। কথাগুলো বলেই ধীরে ধীরে তিনি মিলিয়ে গেলেন। এই গলার স্বর যে মধুসুন্দরী দেবীর তা আমি বেশ ভালো করেই বুঝতে পেরেছি। এমন সময় পাশ থেকে আরেকটা নারী কণ্ঠ শুনে চমকে উঠলাম। চোখ মেলে তাকাতে দেখলাম আমার স্ত্রী আমার দিকে তাকিয়ে। তার আলু থালু কাপড়টা এখন ভালো করে গায়ে জড়ানো। সে আমার দিকে বিস্মিত নয়নে চেয়ে বলল, কি গো, অমন করে ওই দাওয়ায় শুয়ে আছো যে? আমি তখনও নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না। একটু আগে যে অপশক্তি দ্বারা চালিত হয়ে আমায় হত্যা করতে যাচ্ছিল, সে এখন পুরোপুরি সুস্থ স্বাভাবিকভাবে আমার সামনে বসে আমার কুশল জিজ্ঞাসা করছে। আমায় চুপ করে বসে থাকতে দেখে ও এবার উদ্বিগ্ন কণ্ঠে বলল, কি গো, শরীর খারাপ হলো নাকি? অমন চুপ করে বসে রয়েছো কেন? কষ্ট হচ্ছে নাকি এতটা পথ অতিক্রম করে এসে? তার কথায় বুঝলাম তার কিছু মনে নেই। সবটাই মধুসুন্দরী দেবীর আশীর্বাদ। সেই ভেবে ওনাকে মনে মনে ধন্যবাদ জানালাম। কিন্তু তখনও বুঝতে পারিনি এর থেকেও বড় বিপদ আমাদের জন্য অপেক্ষা করছে। দাঁড়ান, আপনি এখানে চোখ বুজে বিশ্রাম নিন। আমি আপনার জন্য আদা নিয়ে 1 কাপ কড়া করে চা করে আনছি। ওটা খাবেন, দেখবেন মাথা একেবারে ছেড়ে যাবে। কথাগুলো বলে আর এক মুহূর্ত দেরি না করে ও রান্নাঘরের দিকে চলে গেল। এই বিপদের হাত থেকে এত সহজে মুক্তি পেয়ে যাব ভাবতে পারিনি। চোখ ঘুরিয়ে দেখলাম মূর্তিটাও আশেপাশে নেই। সেটা নিশ্চয়ই মধুসুন্দরী দেবীর সাথে নিয়ে গেছেন, অথবা তারা আলাদা ব্যবস্থা করে দিয়ে গেছে। এই ভেবে মনে মনে যথেষ্ট আনন্দ পেলাম। আমার ভাবনার মাঝেই চারির মা গরম ধোঁয়া ওঠা চায়ের কাপ নিয়ে হাজির। আমার হাতে ধরিয়ে দিয়ে নিজের হাতে নারকেল তেল দিয়ে আমার মাথায় মাখিয়ে দিতে দিতে বলল, এতটা পথ গরমে গেছেন এসেছেন, মাথা ব্যথা তো হবেই। আমি বরং ভালো করে তেল মাখিয়ে দিই, দেখবে মাথা ব্যথা একেবারে কমে গেছে। ওর অমন আগের মতো শান্ত স্বাভাবিক গলায় কথা শুনে এক প্রকার নিশ্চিন্ত হয়ে গরম চায়ে চুমুক দিতে দিতে কেবল মাথা নেড়ে সম্মতি জানালাম। মনের মধ্যে নানান জিজ্ঞাসা থাকলেও এই মুহূর্তে ওকে সেসব প্রশ্ন করা ঠিক হবে না বলে মনে করে চুপ করে রইলাম। বেশ কিছুক্ষণ পর চারির মা আমার মাথা টিপে দেওয়ার পর বলল, তুমি বসো, আমি একবার সন্ধে দেখিয়ে দিই ঘর দালানে। ও হ্যাঁ, একটা কথা বলতে তো তোমায় ভুলেই গেছি। তোমার ছোটবেলার বন্ধু, কি যেন নাম বলেছিল, মনে পড়ছে না। তবে সে তোমার জন্য একটা গণেশ ঠাকুরের মূর্তি দিয়ে গেছেন। কথাটা শুনে আমি শরীর টান টান করে বসলাম। বুঝলাম কোনো কিছুর সমাপ্তি ঘটেনি। চারির মা তখনও বলে চলেছে, জানো তো, অমন গণেশ ঠাকুরের মূর্তি আমি আগে কখনো দেখিনি। মূর্তির রংটা কেমন যেন নীল। তারপর আবার একজন নগ্ন মেয়ে ওনার কোলে বসে রয়েছেন। দেখে ভক্তির চেয়ে ভয় লাগে বেশি। সে বলে গেল এই মূর্তিকে যেন আমি প্রতিদিন পুজো করি, আর তুমি আসলে তখন তুমি পুজো করবে। তাই আমি নিত্যদিন ওনার পুজো করি। তুমি যখন এসে পড়েছ, তখন কাল থেকে তুমিই পুজো করবে। আমি এখন যাই, গিয়ে এখন সন্ধে দেখিয়ে আসি। এসে তোমার থেকে ওখানকার গল্প শুনবো না হয়। আর মূর্তিটা ওই ঘরেই রাখা আছে, পারলে একবার দেখে এসো। কথাগুলো বলে চারির মা চলে গেলে আমি নিশ্চুপ হয়ে বসে রইলাম।
আমার কোন বন্ধু এই মুক্তি আমায় দিতে পারে তা আমার মাথায় কিছুতেই এলো না। এমন অশুভ মূর্তি গৃহে পুজো হয় না, এর পুজো হয় তন্ত্র সাধনার জন্য কিংবা কিছু কিছু মন্দিরে, তাও সন্তান লাভের জন্য। কিন্তু আমায় যেই মূর্তি দিয়ে গেছে সে আমার অমঙ্গলের জন্যই দিয়ে গেছে। চারির মা সন্ধে দিয়ে আমার পাশে এসে বসলো। তখন থেকে দেখছি তুমি আনমনে কি একটা ভেবে চলেছ। বলছি সত্যি করে বলো তো কি হয়েছে? আমার যে মনটা কেমন করছে। তার উপর সন্ধে দেবার সময় একটা কালো বিড়াল পায়ের উপর দিয়ে ডিঙিয়ে চলে গেল। ভর সন্ধেবেলা এমন ঘটনা যে বড় অমঙ্গল। আমার মনটা যে বড় কুহ গাইছে। আপনি কিছু একটা করুন, বুঝলেন? আর একটা কথা বলছি, খারাপ মনে নেবেন না। যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি থেকে ওই গণেশ মূর্তি দূরে কোথাও রেখে আসুন। ভগবান ক্ষমা করুক, কিন্তু ওই মূর্তি দেখে আমার ঠিক ভক্তি হয় না। চারির মা যে কথাগুলো ভুল কিছু বলছে না সে কথা আমি নিজেও জানি। তাই মনে মনে ঠিক করলাম এই মূর্তি এক্ষুনি কোথাও দূরে একটা রেখে আসব, যেখানে সাধারণ মানুষের নাগাল পর্যন্ত যাবে না। আমি চাই না এই মূর্তি অন্য কেউ বাড়িতে নিয়ে গিয়ে নিজেদের বিপদ ডেকে আনুক। যেমন ভাবা তেমন কাজ। চারির মাকে বলে ঘর থেকে সেই মূর্তিখানা নিয়ে সাদা কাপড়ে মুড়ে একটা কাস্তে হাতে অন্ধকারের মধ্যে বেরিয়ে পড়লাম। অন্ধকারের মধ্যে লণ্ঠন হাতে বাড়ি থেকে বেশ কিছুটা দূরে নির্জন স্থানে পৌঁছে চারপাশটা লক্ষ্য করে কাস্তে দিয়ে গভীর করে মাটির গর্ত খুঁড়ে কাপড় শুদ্ধ মূর্তিটা গর্তের মধ্যে রেখে দিয়ে আবার মাটি চাপা দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তারপর বিপদ দূর হয়ে গেছে ভেবে মনে মনে আনন্দ উপভোগ করতে করতে বাড়ি ফিরলাম। বাড়ি ফিরে রাতের খাবার খেয়ে নিশ্চিন্ত মনে দুজনে নানান কথার মধ্য দিয়ে ঘুমিয়ে পড়েছি। মনে নেই হঠাৎ করেই কারোর তীক্ষ্ণ গলার হাসির শব্দ ভেসে আসতে লাগলো কানের মধ্যে। প্রথমে ব্যাপারটা খুব একটা গুরুত্ব না দিলেও ধীরে ধীরে আওয়াজটা বাড়তে আমি উঠে বসলাম। কিছুক্ষণ চুপ করে থেকে পাশে তাকাতেই চমকে উঠলাম। আমার পাশের জায়গাটা শূন্য, চারির মা সেখানে নেই। আমার বুকের মধ্যে আবারও ভয় জাঁকিয়ে বসল। তখনও পাশের ঘর থেকে ভেসে আসছে হাসির শব্দ। আমি আর এক মুহূর্ত দেরি না করে পাশের ঘরে যেতেই ভয়ে বিস্ময়ে অভিভূত হয়ে দাঁড়িয়ে রইলাম। সেই গণেশ মূর্তি আবার নিজের জায়গায় অধিষ্ঠান করে নিয়েছে। তার সামনে চারির মা মাথা নিচু করে বসে রয়েছেন আর মাঝে মাঝে হেসে উঠছে। আমি ধীর পায়ে ওর দিকে এগিয়ে যেতে ও আমার দিকে ফিরে অট্ট হাসি হেসে বলল, কিরে, কি ভাবছিস? মূর্তি দূরে সরিয়ে কোথাও রেখে দিয়ে আসলেই সব বিপদ দূর হয়ে যাবে? তুই দেখছিস সেই আগের মতোই মূর্খ রয়ে গেছিস। তাও যে কি করে ত্রিকাল বাবা তোকে শিষ্য বানিয়েছিলেন আমি আজও বুঝতে পারি না। ওনার যোগ্য শিষ্য যদি কেউ হতে পারত তাহলে সেটা আমি হতাম। কথাগুলো শুনে আমি চমকে উঠলাম। মনে পড়ে গেল বহু বছর আগে বিষ্ণুর কথা, মনে পড়ে গেল সেই রাতের কথা, বিষ্ণু যাওয়ার আগে আমায় বলে যাওয়া কথাগুলো। এখন এই রাতে দাঁড়িয়ে সেদিনেরও শেষ কথাগুলোর অর্থ ভালোভাবে বুঝতে পারলাম। সাথে সাথেই চারির মাকে হারানোর প্রবল ভয় আমার মনের মধ্যে জেগে বসল। তোর জন্য সেদিন আমায় ত্রিকাল বাবা আমায় সাধনার থেকে বঞ্চিত করেছিলেন। সেদিন যদি উনি আমায় শিষ্য হিসেবে গ্রহণ করতেন আজ আমি অসীম ক্ষমতার অধিকারী হতাম। পৃথিবীর এমন কোনো শক্তি থাকতো না যা যা আমায় পরাস্ত করতে পারত। কিন্তু সব তোর জন্য শেষ হয়ে গেল। তোর জন্যই সেদিন আমার সাধনায় বিঘ্ন ঘটেছিল। তাই এরপর থেকে যাতে তুইও আমার মতো কষ্ট ভোগ করতে পারিস তার ব্যবস্থাই করে দিয়েছি। এই উচ্চেষ্ট গণেশ যার বাড়িতে স্থান পায় সেই বাড়িতে চরম অমঙ্গল ঘটে, মৃত্যু ডেকে আনে ঝড়ের গতিতে। এই যেমন তোর স্ত্রী মরবে, তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কেবল দেখবি। আমি চাই তুই তোর চোখের সামনে নিজের স্ত্রীকে ছটফট করে মরতে দেখিস। তাতে করেই তুই আমার পরিস্থিতিটা বুঝতে পারবি।
শুধুমাত্র একজন গুরুর শিষ্য হতে না পারার কারণে কেউ যে এমন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তা সত্যি আমার ধারণার বাইরে ছিল। কিন্তু তার এমন আচরণ দেখে নিজের রাগ সামলাতে না পেরে আমি চিৎকার করে বললাম, পরিস্থিতি? কোন পরিস্থিতির কথা বলছো তুমি? তুমি সাধনা করে শক্তি পেতে চেয়েছিলে মানুষের অনিষ্ট সাধনের জন্য। সাধনা করতে গেলে মন থেকে লোভ দূর করে করতে হয়, কিন্তু তোমার মনে যে শক্তির লোভ ছিল, শক্তির অপব্যবহার করে ক্ষমতার অধিকারী হতে চেয়েছিলে তুমি। আর সেদিন ত্রিকাল বাবা সঠিক চিনেছিলেন তোমায়। উনি যদি তোমায় দীক্ষা দিতেন তাহলে পরে তোমার অপকর্ম দেখে তোমার গুরু হিসেবে নিজেই ধিক্কার দিতেন নিজেকে। ভগবান সত্যি আছেন, ভগবান সত্যি আছেন, তাই তোমার মতো মনুষ্যরূপী শয়তানকে ত্রিকাল বাবা সাধনার যোগ্য মনে করেননি। তুমি আত্ম অহংকারে পরিপূর্ণ একটা মানুষ, কিন্তু ভুলে যেও না তোমার ঊর্ধ্বেও ঈশ্বর আছেন, উনি সমস্তটা লক্ষ্য করছেন। তাই সময় থাকতে নিজেকে শুধরে নাও, নইলে তোমার পরিণতি চরম দুঃখজনক হবে। আমার কথায় আমার স্ত্রীর শরীরে থাকা বিষ্ণুর আত্মা জ্বলতে থাকা প্রদীপখানা তুলে ছুঁড়ে নিয়ে মারল আমার দিকে। আচমকা আক্রমণে আমি নিজেকে রক্ষা করার সময়টুকু পাইনি। প্রদীপটা সোজা আমার কপালের ডান দিকে ধাক্কা খেয়ে শব্দ করে মাটিতে আছাড় খেয়ে দূরে গড়িয়ে পড়ল। আচমকা আঘাতে যন্ত্রণা একটু বেশি পেয়েছিলাম। চোখ বন্ধ করে মাটিতে বসে পড়ে কপালটা হাত দিয়ে ধরেই বুঝতে পারলাম ক্ষতস্থান থেকে রক্ত বেরোচ্ছে। কষ্ট হচ্ছে বুঝি? কষ্ট হচ্ছে? হোক হোক হোক, কষ্ট পেলেই তো আমি শান্তি পাবো। হ্যাঁ, এবার আরো বেশি কষ্ট পাবার জন্য তৈরি হ। তবে নিজের কষ্টের কথা পরে ভাববি। এখন এই দিকে চেয়ে দেখ, তোর স্ত্রী কেমন করে মৃত্যুর পথে একটু একটু করে এগিয়ে যায়, আর তার একমাত্র সাক্ষী থাকবি তুই। হ্যাঁ, তুই। তার কথা শেষ হতেই আমার স্ত্রী বেদনায় চিৎকার করে উঠল। আমি নিজের ব্যথা ভুলে চোখ মেলে তাকাতে দেখি আমার স্ত্রী নিজের বাম হাতের কবজির ওপরে ডান হাত দিয়ে একটা ধারালো খুঁড় চেপে ধরে রেখেছে। সেখান থেকে টপ টপ করে রক্তের ধারা গড়িয়ে পড়ছে। আমি আঁতকে উঠে তার কাছে যেতে গেলে অদৃশ্য কিছু একটা ধাক্কা খেয়ে পেছনে ছিটকে পড়লাম। সঙ্গে সঙ্গে ঘর জুড়ে অট্টহাসির আওয়াজ ভরে উঠল। আমি অসহায়ের মতো আমার স্ত্রীর বেদনা ভরা মুখের দিকে তাকিয়ে রইলাম। মূর্খ মানব, তোর এই মনোভাবের কারণেই আমি তোকে সেদিন শিষ্য বানাইনি। তুই শুধু মানুষের অমঙ্গল করতে পারিস। সেদিন তোকে ছেড়ে দেওয়াটাই আমার ভুল হয়েছিল। তবে আজ সেই পাপেরই প্রায়শ্চিত্ত করব আমি। হঠাৎ করে দরজাটার সামনে থেকে ত্রিকাল বাবার গলা পেয়ে সেদিকে তাকিয়ে দেখি উনি জ্বলন্ত চোখে সামনের দিকে তাকিয়ে। ওনাকে এখানে দেখে মনে মনে খানিক স্বস্তি অনুভব করলাম। কথাগুলো শেষ করেই উনি আর এক মুহূর্ত দেরি না করে ওনার হাতের ঘটি থেকে জল নিয়ে সারা ঘরের মধ্যে ছড়িয়ে দিতে লাগলেন। সঙ্গে সঙ্গে বিষ্ণুর আর্তনাদে গোটা ঘর কেঁপে উঠল যেন একবার। আমি সুযোগ বুঝে আমার স্ত্রীর কাছে ছুটে গিয়ে নিজের কাছে টেনে জড়িয়ে ধরে বসে রইলাম তাকে। বিষ্ণুর কণ্ঠ ততক্ষণে থেমে গেছে। ত্রিকাল বাবা আমার সামনে এগিয়ে এসে বলল, চিন্তা নেই, আমি আছি তোর সাথে, কিন্তু তার আগে মূর্তি ধ্বংস করতে হবে। তার জন্য যজ্ঞের আয়োজন করতে হবে আজই, আর মূল পুজোর আসনে বসতে হবে তোকে। কিরে, পারবি তো? আমি আমার স্ত্রীর মুখের দিকে তাকিয়ে সম্মতি জানালাম। খুব কম সময়ের মধ্যে পুজোর জোগাড় করে উচ্ছিষ্ট গণেশের সামনে পুজোয় বসলাম। আমার স্ত্রীকে ততক্ষণে হাতে ওষুধ লাগিয়ে দিলাম। দেহবন্ধনী করে দিয়ে পাশের ঘরে ঘুম পাড়িয়ে দরজা বন্ধ করে রেখে এসেছি। পুজোর জোগাড় সব কিছু ঠিকঠাক করে মূর্তির থেকে কোনাকুনি করে আসনে বসলাম। মূর্তির সামনে কাকের মরা দেহ, চড়ুইয়ের পালক, মরার খুলিতে রক্ত, ছোট বাটিতে দুধ, সন্দেশ, কলা, সরাই করে রাখা শোল মাছ পোড়া, সিঁদুর গোলা সব ঠিকঠাক করে নিয়ে ত্রিকাল বাবার আদেশে মন্ত্র পড়া শুরু করলাম। যজ্ঞের আগুনে একটু একটু করে ঘি, কলা, মুড়কি দান করে পোড়া শোল মাছের কিছুটা নিজের মুখে পুরে বাকিটা ওই উপদেবতার সামনে রেখে দিলাম। পুজোর মাঝেই বাবা একটা বীজমন্ত্রের মালা আমার গলায় পরিয়ে দিলেন। তারপর
হোমকুণ্ডে কাকের মরদেহটা দিতে দিতেই ঘরটা যেন দুলে উঠল। চোখ মেলে তাকাতে দেখি হাজার হাজার ঘাড় ভাঙা কাকের দল আমার চারপাশে গোল হয়ে দাঁড়িয়ে আছে। আমি জানি এই সব কটাই আমায় আটকানোর চেষ্টা, কিন্তু এসব দেখে থামলেই বিপদ, মৃত্যু এক প্রকার নিশ্চিত। এরপর একের পর এক এই ধরনের ঘটনা ঘটে চলল। কখনো নগ্ন নারীরা তাদের কামনার দৃষ্টি নিয়ে আমার দিকে এগিয়ে আসছে, কখনো বা মৃত পচিত মৃতদেহের দল আমার পাশে ঘুরে বেড়াচ্ছে। আমি সব কিছু ছেড়ে নিবিষ্ট মনে মন্ত্রপাঠ করতে লাগলাম, কিন্তু তার মাঝেই অনুভব করলাম একটা তীব্র দাবদাহ আমার শরীরের মধ্যে ছড়িয়ে পড়ছে। চোখ মেলে তাকাতে দেখলাম মূর্তিটা ধীরে ধীরে লাল রং ধারণ করতে শুরু করেছে। তার থেকেই একটা রশ্মি নির্গত হয়ে আমার শরীরে প্রবেশ করছে। প্রচণ্ড জ্বালায় ধীরে ধীরে মন্ত্রের উচ্চারণ কমে আসতে লাগলো। বুঝলাম মৃত্যু দৌড়ে এসে দাঁড়িয়েছে। নিজের অন্তিম মুহূর্তের কথা ভেবে চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল। ঠিক যে মুহূর্তে চোখ বন্ধ করে মন্ত্র পড়া থামিয়ে দেব, ঠিক সেই সময় বাবা আমার হাতটা চেপে ধরে জোরে জোরে মন্ত্রোচ্চারণ করতে লাগলেন। মন্ত্র উচ্চারণের সাথে মূর্তির রংটা গাঢ় লাল হতে লাগলো। আমি আধভোজা চোখে সেদিকে তাকিয়ে রইলাম। তারপর হঠাৎই ঝড়ের মতো বাতাস বইতে লাগলো ঘরের সমস্ত জিনিস চারদিকে লন্ড ভণ্ড হয়ে যেতে লাগলো। তবুও বাবা মন্ত্র পড়া থামালেন না। এরপর খুলিতে রাখা রক্তটা দিয়ে মূর্তিটা স্নান করিয়ে দিয়ে যজ্ঞের আগুনে ফেলে দিলেন। ধীরে ধীরে মূর্তির সর্বাঙ্গ জ্বলে যেতে লাগলো। সেই সাথে ভেসে আসতে লাগলো বহু কান্নার শব্দ। লক্ষ্য করলাম মূর্তিটা পোড়ার সাথে সাথে ঝড়ের প্রকোপও ধীরে ধীরে কমতে লাগলো। তবে একটা আষ্টে গন্ধ ছড়িয়ে পড়তে লাগলো চারিদিকে। সেই সাথে শোনা যেতে লাগলো বিষ্ণুর হাহাকার মেশানো কান্না। যজ্ঞ শেষ করে হোমকুণ্ডের অবশিষ্টাংশগুলো তুলে নিয়ে শ্মশান ঘাটের দিকে রওনা দিলাম। সেখানে সমস্ত অবশিষ্টাংশ বিসর্জন দিয়ে উঠতে যাব, দেখি সিঁড়ির একদম পাশে একটা দেহ উল্টে পড়ে রয়েছে। আমি কি মনে হতে সামনে গিয়ে কয়েকবার হাঁক ডাক করেও সাড়া না পেয়ে একটু ঝাঁকিয়ে দেহটা সামনের দিকে ঘোরাতেই চমকে উঠলাম। বিষ্ণুর হিম শীতল প্রাণহীন অসার দেহটার দিকে বিস্ফারিত নয়নে তাকিয়ে রইলাম। বাবা আমায় অমন বিস্ফারিত নয়নে তাকিয়ে থাকতে দেখে বলল, উচ্ছিষ্ট গণেশের মধ্যে নিজের প্রাণ আবদ্ধ করে রেখেছিল, তাই মূর্তির ধ্বংসের সাথে সাথে ওর প্রাণের আর অশুভ শক্তিরও বিনাশ ঘটেছে। এরপর ওর দেহ সৎকারের ব্যবস্থা করে দিয়ে আমরা চলে এলাম। সদ্য ভোরের আলোতে বিষ্ণুর মুখটা ভালো করে লক্ষ্য করলাম। মনে হলো একটা ছোট শিশু নিশ্চিন্তে ঘুমিয়ে আছে, কিন্তু ওর লোভী মন শক্তিশালী হয়ে ওঠার জন্য আজ মানুষ মারতেও দুবার ভাবেনি। এইসব অনর্থক ভাবনা বাদ দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে ও সৎকারের ব্যবস্থা করলাম। আমাদের চোখের সামনে একটু একটু করে আগুনে পুড়ে পুরো দেহটা ভস্ম হয়ে যেতে লাগলো। ওর দেহটা সম্পূর্ণ দাহ হয়ে যেতে বাবা চিতা থেকে এক মুঠো ভস্ম হাতে তুলে নিয়ে নিজের ঘটির মধ্যে পুড়ে একবার আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকিয়ে সামনের দিকে পা বাড়ালেন। যেতে যেতে পেছনে ফিরে বললেন সে অন্য পথ ধরবে। আমি যেন বাড়ি ফিরে যাই, যেন ভালো থাকি, চারির মাকে যেন দেখে রাখি, সেই আমার ঘরের আসল লক্ষ্মী। আমিও ওনাকে কেবল হেসে বিদায় জানালাম। একবার শ্মশানে বিষ্ণুর চিতার ভস্মের দিকে তাকিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তোমাদের বৌদিদি একটু সুস্থ হওয়ার পর তাকে সবটা জানাতে সে তো প্রায় সপ্তাহখানেক ভয় ভয় কাটিয়েছিল। অবশ্য ভয় পাওয়াটাও স্বাভাবিক। ওদিকে তার হাতের ক্ষতটাও সারতে বেশ সময় লেগেছিল। তবে সময়ের সাথে সাথে সমস্তটাই মনের কোণে ধুলো চাপা পড়ে গেছে। খালি মাঝে মাঝে মনে হয় বাবা সেদিন সঠিক সময় না এলে হয়তো আমার স্ত্রী নিজের অজান্তেই নিজেকে হত্যা করত। জানো, ভগবান সত্যি আছেন। উনি আছেন বলেই আজ আমরা বেঁচে আছি।
উনি যদি সেদিন ভাগ্যে মৃত্যু লিখে রাখতেন তাহলে আজ এই ঘরে তোমাদের সাথে আড্ডা দেওয়া হতো না। তা সেই ত্রিকাল বাবার দেখা পেয়েছিলেন আর? না, তার আর দরকার পড়েনি, তাই তিনিও আর দেখা দেননি। যদি কখনো আমার দরকার পড়ে আমি নিশ্চিত উনি আসবেন। সত্যি, একই ঠাকুর দেবতাদেরও কত রূপ, ভাবলেও অবাক লাগে। তার মধ্যে আবার শুভ অশুভও আছে। তবে ওরকম একটা বিপদ থেকে রক্ষা পেয়েছিলেন ভগবানের কৃপায়, এটাই অনেক বড় ব্যাপার। সে তো বুঝলাম, ঠাকুরমশাই ভাগ্যবান মানুষ, তাই বেঁচে গিয়েছিলেন। কিন্তু এখন যে এই ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হলো, সেটা থেকে আমাদেরকে বাঁচাবে? আজ তো ছাতা আনতেই ভুলে গেছি দুজনে। চিন্তা নেই কিশোরী, আজ দুজন খদ্দের নিজেদের ছাতা ভুলে চলে গেছে। তোমরা বরং সেগুলো নিয়ে যাও, কখন ওরা আবার ফেরত নিতে চলে আসে বলা তো যায় না। তারানাথের কথা শুনে আমি হেসে বললাম, দেখলে তো কিশোরী, আমাদের কেউ থাক বা না থাক, ঠাকুরমশাই ঠিক আছেন। উনি আমাদের এইভাবে রক্ষা করবেন। আমার কথায় তারানাথ আর কিশোরী দুজনেই হেসে উঠল। ঠিক বলেছ হে। এতক্ষণ আপনারা শুনছিলেন মৃত্যু ফাঁদ, রচনা ইশিকা হাজরা। আজকের গল্প পাঠ তথা বিভূতির ভূমিকায় ছিল আর্য, কিশোরী ভূমিকায় ছিল শঙ্খ, গল্পের সূত্রধার ও তারানাথতান্ত্রিকের ভূমিকায় ছিলাম আমি সায়ন্তন। অন্যান্য চরিত্রে টিম ফ্রিকি ফ্রাইডে স্টোরিজের সদস্যবৃন্দ। এই গল্পের শব্দ সংযোজন, আবহ সঙ্গীত ও স্পেশাল এফেক্টসে ছিল রণজয়। গল্পের নাট্যরূপ নির্মাণে ছিল শঙ্খ। এই গল্পের প্রচ্ছদ নির্মাণ করেছে পিক্সেলের থেকে সৌভিক। কেমন লাগলো আজকের গল্পটা? যদি এই গল্পটা আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল আইকনে ক্লিক করে দেবেন সমস্ত গল্পের আপডেট এবং নোটিফিকেশনস সবার আগে পাওয়ার জন্য। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, শুভরাত্রি।